6 মাসের উপরে চলে গেল। আমি যদি বলি আমার 60 বছরের অভিজ্ঞতা দিয়ে, শেখ হাসিনা সরকারের আমলে এটা ছিল গভীর অন্ধকার, কিন্তু গভীর অন্ধকারে টর্চ লাইট করলে টিপ দিলে কিন্তু আলোকিত হইতো। আর এটা হলো গভীর কুয়াশা। হাসিনার মন বুঝে যাইতো সে জোর করে ক্ষমতায় থাকতে চায়, ডু অর ডাই। সে রক্তের উপরে সিংহাসন স্থাপন করে রাজত্ব করতে চায়। এইটা আমি হাসিনাকে বুঝতে পারতাম, যে যতদিন পর্যন্ত তাকে না তাড়াইছি ততদিন পর্যন্ত সে যাবে না। কিন্তু এখন আর ইউনূস সাহেবের সরকারকে আর বুঝি না। এত মানুষের আবেগের সন্নিবেশ নিয়ে যিনি রাষ্ট্রের দায়িত্ব নিলেন, এখন আর ওনাকে দায়িত্ববান কোনো ব্যক্তি আমার মনে হচ্ছে না। এটা কি পক্ষপাত দুষ্টতা নাকি ওনার ব্যর্থতা? একটা হলো ওনার বয়স, 1 নম্বর 85 বছর বয়স। 2 নম্বর হলো উনি মুখে যে কথা বলে অন্তরে অনেক বেশি কথা থেকে যায়। যারা বড় নেতা হয়েছে তারা সুস্পষ্ট কথা বলে। জিন্না সাহেব বলছে হিন্দু মুসলমান 2 জাত, কাজে আমি মুসলমানের জন্য রাষ্ট্র চাই পাকিস্তান, বাস বুঝা গেল। আমি গান্ধীকে বুঝি কুইট ইন্ডিয়া, ব্রিটিশকে বলছে তুমি ইন্ডিয়া ছেড়ে যাও, আমার দেশ স্বাধীন চাই, তাকে বুঝি। আমি শেখ মুজিবকে বুঝি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, বুঝি। কিন্তু ইউনূস সাহেব কি বলতে চায়, কি করতে চায় এটা বুঝি না। এটা বড় দুঃসহ ব্যাপার, এটা আমি বুঝতে পারতেছি না। আপনার কি মনে হয় রাজনৈতিক চাপে আছেন উনি? কোনো বাঁশের চেয়ে কঞ্চিদর, সূর্যের চেয়ে বালুর তাপ বেশি। ওনার যে পিয়ারু যে আজকেও দেখলাম এই ভদ্রলোক ইউনূস সাহেবের মাথার উপর দিয়ে কথা বলতেছে। শফিক সাহেব নাকি ওনার নাম। কোত্থেকে যে এইসব মহামানব রাইসা এত বড় বড় কথা বলে জানি না, এবং কয়েকদিন পরে এদেরকে পাওয়া যাবে না। আমি বলতাম উবায়দুল কাদের কোথায় যাবে, পৃথিবীর কেউ খুঁজে পাবে না। আমার কথাটা সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? ঠিক তেমনি এই যে মহামানবরা কে কোথায় যাবে খুঁজে পাবেন না। কিন্তু এরা চাকর হইয়া মনিবের কথা বলে। চাকর মনিবের কথা বলা উচিত না, রাজনীতির কথা বলা উচিত। আর রাজনীতির কথা বলতে হলে উনি ওনার রাজনৈতিক উপদেষ্টা হোক। আমি দোয়া করি ইউনূস সাহেবের পিছনে যেহেতু কি অন্ধকারের শক্তি আছে কইরা গেলেন, কিন্তু একদিন জবাবদিহি করতে হবে, আমি এটা মনে করি। চমৎকার করে বলেন আপনি। মহান মুক্তিযুদ্ধের কথা আপনি বলছিলেন, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। এই 24-এও কিন্তু আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সর্বস্তরের মানুষজন রাজপথে নেমেছিল একটি মুক্তির আশায়, কিন্তু 24-কে এখন আমরা দেখি 71-এর মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এটা কি শুধুমাত্র পরাজিত শক্তি, নাকি এখনো যারা রাজনীতিতে রয়েছেন তাদেরও একটা ন্যারেটিভ বলে মনে করেন আপনি? 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর হলো বাঙালির শ্রেষ্ঠ সময়, মুক্তিযুদ্ধ। এটা কিন্তু স্বাধীনতার যুদ্ধ না। এটা যারা বলে এরা ভুল বলে, যে কোনো কারণে বলে। আমি ভুল বলে বলবো না, তাদের মতো মুক্তিযুদ্ধ। অর্থাৎ জমিটা আগেই আমার ছিল, CSRO আর RS আমার ছিল, কিন্তু অন্য দখল করে রাখছিল। মুক্ত করার জন্য যুদ্ধ করছি। এই কারণে এই 9 মাস সময়টাকে বলা হয় মুক্তিযুদ্ধ। এই কারণে আমাকে বলা হয় মুক্তিযোদ্ধা, স্বাধীনতার যোদ্ধা না। কিন্তু বিড়াল কিন্তু বাঘ না। 24 কিন্তু 71 না। এটা যারা বলতেছেন তারা 71-কে শুধু ছোট করতেছেন না। আমার বাবারা যারা বলে, ছোট ছোট ছেলেরা, এরা নিজেদের কিছু একদিন বুঝবে যে তারা ভুল বলছিল। মুক্তিযুদ্ধ তো আমার মা, মুক্তিযুদ্ধ না হলে তো সন্তান বাংলাদেশ হইতো না। ওইটা তো আমার মা। যেমন আমি আরেকটা মা করতে গেবে, তাহলে এটি সৎ মা হইতে পারে। আমি এটা তো বলতে চাই না সৎ মা, এটা খালাম মা হইতে পারে। যুগ আগাবে, মানুষের চিন্তা আগাবে, মুক্তিযুদ্ধ তার সঙ্গে তাল মিলাইতে হবে, আস্তে আস্তে যাবে। এটা তো স্ট্যাটিক হইলে চলবে না, ডাইনামিক হইতে হবে। আমার সেই মুক্তিযুদ্ধ, সেই স্বপ্নের মুক্তিযুদ্ধ। যারা আজকে বলতে চায় যে মুক্তিযুদ্ধ যেটা, এটা খুব ছোট করে যারা দেখতে চায়, এরা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। এরা জীবনে কোনোদিন ভুলতে পারবেন না। আপনি যখন মুক্তিযুদ্ধের আলাপ করবেন অন্যের সাথে, তখন ওই যে পরিবার মুক্তিযুদ্ধ জানে, সেই মেয়েটা আপনার দিকে খুব মুখ কালো করে তাকায় থাকবে। সে মনে করবে আর কোনো জিনিস পাওয়া যায় কিনা মুক্তিযুদ্ধের মতো, এটা আর পাবে না। ইট কামস ওয়ান্স ফর এ নেশন। প্রধানমন্ত্রী বহু হবে এই দেশে, রাষ্ট্রপতি বহু হবে, MP বারে বারে হবে, কিন্তু মুক্তিযুদ্ধ আর হবে না। এই ন্যারেটিভটা কাদের তাহলে, 24 ভার্সেস 71? 24-এর আন্দোলনটার 2টা দিক, একটা আলোকিত দিক, একটা অন্ধকারের দিক। আলোকিত দিকটা হলো ছাত্র জনতা, আমরা সবাই হাসিনাকে পরাজিত করার জন্য এক দফায় এক দাবি, হাসিনা তুই কবে যাবি। এবং কোনো সময় ভাবি নাই হাসিনা পরাজিত হইলে কে আসবে, কি হবে। আমি নিজেই বলছি, আমার টকশো শুনেন, হাসিনা যাওয়ার পরে আজরাইল আসলেও আমার কোনো আপত্তি নাই। তার সরকারের অত্যাচার সহ্য হইতেছিল না। ভোট দিতে পারি না, খাইতে পারি না, আইন পাই না, আদালত পাই না, গুলি খাইয়া মরি, গুপ্ত হত্যায় মরি, আর কত। হাসিনা গেল, মানুষ মনে করলো আমরা জয়ী হইলাম। আর এই জয়টাকে কুক্ষিগত করলো কিছু স্বার্থান্বেষী মহল, যারা বলতে চায় যে আমাদের এই আন্দোলনের পিছনে ভ্যানগার্ড ছিল ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির ভ্যানগার্ড হইলে অন্তত একজন মানুষ কম হইতো এই আন্দোলনে, সেটা আমি যাইতাম না এই আন্দোলনে। যারা বলতে চায় এই দেশে 72-এর সংবিধানকে কবর দেওয়ার জন্য 5ই আগস্ট আসছে, আমি যাইতাম না। যারা বলতে চায় মুক্তিযুদ্ধ ওইটা কোনো ব্যাপার না, ভাইয়ে ভাইয়ে মারামারি 71 সনে, আসল যুদ্ধ 47 আর 24,
এই কথাটা আগে বললে আমি যাইতাম না এই যুদ্ধে, 5ই আগস্টের যুদ্ধে। আর কারা যাইতো না যাইতো আমি জানি না, তাইলে আমাকে ব্লাব দেওয়া হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। কাজে আমার যখন যৌবন ছিল মাঠে যুদ্ধ করছি, এখন আমি কোচিং করি, কোচিংও কম না, আমি কোচ করছি ছেলেদেরকে। আমি যে বক্তৃতা করছি, যে রিস্ক নিয়া বাংলাদেশে এই হাসিনা বিরোধী বক্তৃতা, প্রত্যেকদিন ঘুমানোর সময় আমার স্ত্রীকে বলছি, এখন নিঃশ্বাস নিয়ে ঘুমাচ্ছি, কিন্তু সকালে দেখতে পারো আমি নাই, তুমি বিধবা, তোমার সন্তানেরা এতিম। কাজে আমাদের অবদান এই 5ই আগস্টের আন্দোলনে কম না, এটা খুব দুর্ভাগ্য আমাদের জন্য। কিন্তু আজকে যা হচ্ছে এটা ওই যে কুয়াশাচ্ছন্ন ব্যাপার। ক্ষমতার ময়ূর সিংহাসনটা সবার জন্য পছন্দ হইতে পারে, ইউনূস সাহেবের জন্য এত পছন্দ হবে কেন? আমার মতো একটা ছোট মানুষ যদি বলতে পারি মন্ত্রী তো হবই না, জীবনে পায়ে ধরলে হব না, এটা কে জিনিস? এটার জন্য দেশ শেষ করে দিতে হবে? ইউনূস সাহেবের মতো লোক ইলেকশনটাকে নিয়ে কি এত উৎকৌশল করতে হবে কেন? কেউই যখন মিলতে পারতাছি না, কোথাও যখন মিলতে পারতাছি না, তখন সবাইকে নিয়ে বসবে ইউনূস সাহেব। সমস্ত রাজনৈতিক দল, শুধু থাকবে না যারা পরাজিত শক্তি, বৈশে যতটুকু মিল হয় অতটুকু সংস্কার, সবাই মিলবে। যেটা যে জায়গাতে কি কি ইলেকশন করতে হবে, কি কিসে মিলবে? প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি থাকতে পারবে না, রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যালেন্স, আরও অনেকগুলো জিনিসে মিললে দস্তখত করেন। আর কি কি প্রস্তাব আছে? বিএনপি তার 31 দফা দিবে, জামাত মানবে না, জামাত তার অন্য দফা দিবে, বিএনপি মানবে না, অন্য দল মানবে না। তখন বলবে ঠিক আছে, কিপ ইট, সবাই ইলেকশনে যান, যতটুক মিল হয়েছে ইলেকশন করিয়া যে দল মেজরিটি হবে সেই দলের আদর্শের পক্ষে সংশোধনী হবে, আমরা সবাই সমর্থন করব। সেইটা হলো একটা দেশের সমস্যা সমাধানের মূল পথ আজকের বাংলাদেশে। সেইটা না করে শুধু আরো বাড়ায় তুলবেন, না সংস্কার করতে হবে, সংস্কার না করলে হবে না, হাসিনার বিচার যদি আমরা না দিতে করতে পারি, ইত্যাদি ইত্যাদি। হাসিনার বিচার করলে তো 25 একটা মানুষের এফআইআর থেকে ধরে ফাঁসি পর্যন্ত, ফাঁসি দেওয়া পর্যন্ত মিনিমাম 15 বছর সময় কম পক্ষে। তখন তাদেরকে কি আমরা বিনা ইলেকশনে 15 বছর থাকতে দিবে বাংলাদেশের মানুষ? দেওয়া কি উচিত? বা তাদের কি সময়টা নেওয়া উচিত? আমরা তাদেরকে মনে করি না তারা লুবি অথবা দেশপ্রেমিক না, তারাও দেশপ্রেমিক, তারাও দল করতেছে, করুক, দল করে একটা ইলেকশন করো বাবারা, করে দেখো কত ভোট পাও। যদি বেশি ভোট পাওয়া, আরে আমার চেয়ে খুশি তো আর কেউ হবে না। না, আমাদেরকে সময় দিতে হবে। আচ্ছা দিব কতদিন? এই 5-7 বছর, আর আমাদেরকে পাস করায় দিতে হবে। হ্যাঁ, না যতক্ষণ পাস করছি ততক্ষণ এই দেশে আমরা থাকবো। এটা তো হইল না বাবারা, এটা তো খেলার নিয়ম না। ওই স্থানীয় ইলেকশন হবে, এইগুলো এইসব আকতা কুকতাগুলো আইয়ুব খান, ইহিয়া খান, টিক্কা খানদের আমলে পাকিস্তান এগুলো হইতো, ওই এরশাদের আমলে এইসব আকতা কুকতা হইতো। আপনারা তো কেউ কইছে না যে এই ইউনূস সাহেবকে আমরা আনবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান কে কে হবে এটা সিদ্ধান্ত করার জন্য। না, ছাত্রদের পিছনে আইসে এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবে, এই কারণে। তাইলে শেখ হাসিনার জায়গায় প্রথমে একজন আসবে, তারপরে তো অন্যরা আসবে। ছাত্ররা যে বলে যে শুধু একটা নির্বাচনের জন্য তো এই আন্দোলন করিনি, আমরা একটা সামগ্রিক সংস্কার চাই। অন্য ছেলেরা তো বলে তোমরা তো কেউ মরো নাই, তোমরা যে 158 জন পদে হইছো সমন্বয়ক, তুমি তো একজনও মরো না, একটা গুলিও খাও নাই কেউ। আমরা তো প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা মরছি, স্কুলের ছেলেরা মরছি, রিক্সাওয়ালারা মরছি। আমরা কি মরছি তোমাদের 3 জনকে শুধু উপদেষ্টা বানানোর জন্য আমরা মরছি? এরা যদি জিজ্ঞাসা করে ওই যে স্যার হাসনাতকে বাংলাদেশের উত্তম কুমার আর দিলীপ কুমার বানানোর জন্য এই দেশ করছে নাকি? হ্যাঁ, এই যে স্টুডেন্ট, আপনি তো অনেক আন্দোলন দেখেছেন এবং বাংলাদেশের অধিকাংশ আন্দোলনে ছাত্রদের একটা বড় ভূমিকা, অনেক জায়গায় তাদের নেতৃত্ব। এরকম ভাবে তো তারা প্রেশার গ্রুপ হিসেবে বা রাজনৈতিক জায়গার অংশ হতে চায়নি কখনো, বা হয়নি, তারা আবার তাদের ক্লাসে ফিরে গেছে। এখন যে 24-এ এটা যেটা হচ্ছে, ছাত্ররা প্রেশার গ্রুপ হিসেবে আছে, তারা সরকারে আছে, তারা রাজনৈতিক দল গঠন করতে চাইছে এবং নিজেদেরকে সবচেয়ে বড় স্টেক হোল্ডার মনে করছে এই অভ্যুত্থানের। আপনি এই বিষয়ে কি বলবেন? আমি ছেলেদেরকে বলবো, বাবা তোমাদের বিরুদ্ধে কোনো কথা আমি বলবো না, তোমরা আমাদের সন্তান। আমার ছেলে কত কথা বলে, আমারে চুপ করে হাসি, কত কথা বলে, ছেলেরা তো বলবি। কিন্তু আমি তাদেরকে একটা কথা, বাবারা একটু লেখাপড়া, একটু ইতিহাস জানার চেষ্টা করো। 37 সন থেকে ছাত্র রাজনীতি মুসলমানরা শুরু করছে। বঙ্গ মুসলিম ছাত্রলীগ 36 সন, 47 সন, 52 সন, 64 সন, 66, 69, 71, 75, 81, 82, 90, কত আন্দোলন হয়েছে। কোন ছাত্র নেতা কইছে আমাদের মন্ত্রী করতে হবে? 158 জন সমন্বয়কে একত্রিত করলে একটা তুফাইল আহমদ হয় না, কিন্তু তুফাইল আহমদ তো বলে নাই আমার মন্ত্রী করো। এটা তো ছেলেরা বুঝতেছে না বলে করতেছে। ইতিহাসে তাদের নাম খুব লজ্জাজনকভাবে উচ্চারিত হবে, 2টা শব্দ, একটা হলো সমন্বয়ক আর একটা হলো সংস্কার। কারণ সমন্বয়ক এখন গ্রামে গ্রামে চলে গিয়ে 3টা জেনারেশন ধ্বংস করে দিচ্ছে। ওই যে কালকে একটা ছেলে বললো ছাত্রদের মধ্যে সংগঠন করো, রাজনৈতিক সংগঠন, ক্ষমতায় যাওয়ার জন্য। সব ছাত্র পাগল হয়ে থাকে, আমরা ক্ষমতায় যাব। যে ছেলেটা 9-এ পড়ে, 10-এ পড়ে, ফার্স্ট ইয়ারে পড়ে, অনার্সে পড়ে, MA পড়ে, রিসার্চ করে, সে যদি পাগল হয়ে যায় ক্ষমতায় যাবো,
আর সেই ক্ষমতার উদ্দেশ্য হলো টাকা পাওয়া। ডিসি সাহেবের সাথে মিটিং করলে পরে প্রজেক্ট পাওয়া যায়, ইউনো সাহেবের দমক দিলে বিল পাওয়া যায়, টাকা আসে পকেটে, দোকানদারের দমক দিলে চান্দা আসে পকেটে। আমি দেখি আপনার এই চ্যানেলে জিল্লুর রহমান সাহেব বলছে তাকে তো কেউ চ্যালেঞ্জ করে নাই, কত কোটি কোটি টাকা। আমি দেখতেছি একটা ছেলে 63 কোটি টাকা তসরুফ করছে বলে বলা হইতো, সে তো প্রতিবাদ করে না। আমি তো দেখছি 30,000 টাকার কম্বল দেওয়ার জন্য 30 লাখ টাকার হেলিকপ্টার নিয়ে যাওয়া হয়েছে। এগুলো দেশ? আমি তো দেখছি একটা ছেলে দেশে যাইতেছে 86টা গেট হয়েছে, আর একটা ছেলে গেছে 100টা গেট হয়েছে। ওই আমরা তো বাড়িতে বুড়িতে যাই, আমার এলাকার তো 7 লাখ লোক আছে। আল্লাহ উপরে, আল্লাহ আল্লাহ উপরে। ফজলুর রহমান খালি আঙ্গুলটা খাড়া করে যদি কয় এই কাজ করা যাবে না, বাজে কাজ, সব চুপ হয়ে যাবে। কিন্তু একটা গেট জীবনে যদি কেউ করে, ওর বাপের নাম আমি বলাই দিব, দলই করতে পারবে না আমার নামে যদি একটা গেট করে। বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ কি বলে মনে করেন? বিএনপির সামনের চ্যালেঞ্জ হলো একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য পিলার সৃষ্টি করা, একদম গ্রাম থেকে ধরে কেন্দ্র পর্যন্ত পিলার। পিলার না হলে যেমন বিল্ডিং হয় না, পিলার না হলে ইউনিয়ন হবে না, ওয়ার্ড হবে না, থানা হবে না। পিলার সৃষ্টি করা, পিলার মানে অর্গানাইজেশন, সংগঠন, শুধু সংগঠন না, সংগঠক। বিএনপি যত জনসমর্থন আছে তত জনশক্তি নাই, যত জনশক্তি আছে তত জনসংগঠন নাই। এটা বিএনপির গ্যাপ। কিন্তু বিএনপি হলো এই ধরনের একটা পার্টি, খালি দানের শীষ কইলে পরে ভোট দিতে পারলে এখনো আমার ধারণা হলো 2/3 মেজরিটি পায়া দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান নেত্রী বিএনপি আসবে। যত সমালোচনা করুক, 2 সাপের 1 বিষ, নৌকার দানের শীষ, বিএনপি ক্ষমতায় আরো বেশি। প্রতিদ্বন্দ্বী কারা হতে পারে সবচেয়ে শক্তিশালী? হ্যাঁ, বিএনপির ত্রুটি যে নাই, এই ছেলেরা একটু চাঁদাবাজি করে। একটা ছেলে যে 5 বছর জেল কাটছে সেটা তো কন্যা, ডান্ডা বেরি পড়িয়া যে বাপের জানা যায় সেটা তো কন্যা। বিএনপির ছেলেরা 25,000, এটা তো কন্যা, খালি কোন চাঁদাবাজি করে। না, অফকোর্স আমি বলেছি আসলে অনেক ছেলেরা যে গুম হয়ে গেছে, এই যে ইলিয়াস আলীর যে ছেলেরা বাপকে দেখতে, ছেলে মেয়েরা বাপকে দেখতে পারে না, আজকে 12 সন থেকে গুম হয়ে, এটা তো কন্যা। না, অফকোর্স হাজার হাজার লাখ লাখ নেতা বিএনপি ত্যাগ করছে এই দেশে। আমি বিএনপি পার্টি সম্পর্কে আমার ধারণাই ছিল না আগে, কারণ আমি বিএনপি তো করতাম না। আমি বিএনপি করি 20 বছর আগে, তো আমি 40 বছর করছি আওয়ামী লীগ। ও কথাটা খুব বোঝার চেষ্টা করেন। বিএনপি কর্মীরা 25,000 জেল খাইতে পারবো, 50 লক্ষ আসামি হইতে পারবো, খেতে রাইলে ঘুমাইতে পারে না, কুড়ে করে ঘুমাইতে পারে না। কেন আপনি আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসলেন? একটা ঝড় শুরু হয়েছে, রাজনীতির ঝড়। সেই ঝড়ে আমার ঘর থেকে আমাকে যে কোনো কারণে বাইর করে দেওয়া হয়েছে। আমি ঝড়ে ভিজবো না, শেল্টার নিব কোথাও। আমি বিএনপিতে, ওই ঘরের মালিক আমাকে বলছে এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আমি গেছি, আমি শেল্টার নিছি সেই ঘরে। উনি আমাকে সেই মর্যাদা দিচ্ছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি তো মুক্তিযোদ্ধাদের দল, কিছু কিছু আইসা অন্যরা আশ্রয় নিচ্ছে সেটা। কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতার নাম হলো জিয়াউর রহমান, যে বলছে আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। পরে সবাই বলছে আপনার পিছন তো এন্ডোর্সমেন্ট নাই পাবলিকের। তখন বলছে অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বেটাগিরিটাই কে করছে মুক্তিযুদ্ধের সময়, সাথে 1 নম্বর বেটা মুক্তিযুদ্ধের, এবং 1 নম্বর সেক্টর কমান্ডার, ব্রিগেড 1 নম্বর ব্রিগেড কমান্ডার জিয়াউর রহমান। রাজনীতি করবো না যদি